আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করে এখনও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যে মানহানির অভিযোগ তাদের। বেলা 11:30টার দিকে উত্তরা, এরপর 12টা থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে 8 দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। সায়েন্স ল্যাব থেকে আন্দোলনকারীদের একটি অংশ যায় টিএসসিতে, সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতিও হয়। যারা এখনও নির্ধারিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তাদের পরীক্ষা স্থগিত রাখা, বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে 14 নম্বর গ্রেস মার্ক বাধ্যতামূলক দেওয়া সহ 8 দফা দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে সকাল 11:30টা থেকে উত্তরায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জায়গাতেও গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটোবার সেবা আমরা কোনো নকল চাই, আমরা তো এসব কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে, উনি তো আমাদেরটা বুঝতেছে না। পরীক্ষায় 2টা কোশ্চেন ভুল দিছে, ভুল দেওয়ার পর উনি বলতেছে কি 20 মার্ক এক্সট্রা দিবে এখানে। এখন যারা ওই কোশ্চেনটা অ্যান্সার করে নাই, ভুল দেখে যারা অ্যান্সার করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও। আমরা কি এটা মানে? স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন স্যার, আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। এদিকে সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রশাসনের সাথে কথা বলেই পদার্থ বিজ্ঞানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে পরীক্ষা বাতিলও করতে পারে তারা। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি। বলেন, আবহাওয়া পরিস্থিতি মনিটরিংয়ের সময় সারা দেশের এসপি, বিভাগীয় কমিশনার, ইউএনও, বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়াবিদদের মতামত নেওয়া হয়েছে। ইউএনও ডিসিরা জানিয়েছিলেন পরীক্ষা না নেওয়ার মতো দুর্যোগ ঘটেনি। সারা রাতের বৃষ্টিতে পানি জমার কারণে কুমিল্লার কেন্দ্র স্থানান্তর করা হয়। পরীক্ষা নির্ধারিত সময়ের পরে গ্রহণ এবং সময় বাড়ানো হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর দেয়া হবে। এবং 64টি জেলায় ধন্যবাদ স্পিকার। এই প্রশ্নটি আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। দর্শক, সড়কে বিক্ষোভের বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে আছেন সহকর্মী পলাশ প্রধান। যাচ্ছি তার কাছে। পলাশ, শিক্ষামন্ত্রী তো সংসদে জানিয়েছেন পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে, তাহলে এখনো বিক্ষোভ কেন? এবং যারা আটকে পড়েছেন, যে মানুষগুলো দুর্ভোগে পড়েছেন, কি বলছেন তারা? শাওন, আমার পিছু যে শিক্ষার্থী রয়েছে রাজধানীর উত্তর সহ বেশ গাজীপুরও বেশ অনেক শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। তারা এখনও এই যে আপডেট যে তথ্যগুলি রয়েছে এখনও কিন্তু তেমন কোনো বিষয় তারা জানে কিনা সে বিষয়ে জানে না। তবে তাদের যে আন্দোলনটি কিছুক্ষণ আগে কিন্তু বিশাল একটি রফা দফা হয়েছে। কয়েকটি পরিবহন ছেড়ে দেওয়ার কারণে আমরা দেখেছিলাম যে বিশাল স্লোগানে মুখরিত করে রয়েছে। অর্থাৎ মহাসড়কটি এমন পরিস্থিতি করে রাখা হয়েছে যে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীরা নাকাল অবস্থা হয়ে বেশ আমরা দেখেছি কয়েক হাজার যাত্রী এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল। এখানে পুলিশ প্রশাসনও রয়েছে, সকাল থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আসলে কোনো প্রকারে তারা কোনোভাবে আসলে মানছে না। তারা বলছে তাদের যে আন্দোলনগুলো রয়েছে 8 দফা দাবির মধ্যে 3টি দাবি তাদের কঠোরভাবে মানতে হচ্ছে এবং না মানা পর্যন্ত তারা অর্থাৎ মহাসড়ককে ছাড়বে না। এমনটা কিন্তু দেখছি আমরা, কিন্তু অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা যে করছিল পুলিশ, সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ কিছুক্ষণ পরপর কয়েকটি পরিবহন যখন ছাড়া হবে ঠিক তখনই কিন্তু আমরা দেখছিলাম যে মহাসড়কে তারা তাদের যে সহপাঠী রয়েছে তাদেরকে নিয়ে একত্রিত হয়ে পুরো স্লোগান দিয়ে মহাসড়কটি একদম নাকাল অবস্থা করে অচল করে দেয়। সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু আমরা দেখছিলাম শিক্ষার্থীর পাশাপাশি এখানে যে যৌথ বাহিনী রয়েছে, সেনাবাহিনী এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ শিক্ষার্থীরা
কোনো প্রকারে কিন্তু আসলে বোঝানোর সক্ষম হতে পারছে না। অর্থাৎ শিক্ষার্থীরা কোনো প্রকারেই এই মহাসড়ক থেকে সরে গিয়ে কোনোভাবে আসলে তারা আন্দোলন করছে না। তারা বলছে যে তাদের যে আন্দোলনগুলি রয়েছে সেই আন্দোলনের মধ্যে প্রত্যেকটি দাবি না মানা পর্যন্ত এই মহাসড়ক অবস্থান নেবে, এবং মহাসড়কে অবস্থান নিয়ে সকাল থেকে এখন পর্যন্ত অনেকটাই অচল অবস্থা রয়েছে এই মহাসড়কটি। পলাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্দোলনের কারণে নগরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট, যেমনটি জানাচ্ছিলাম। এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আছেন আমার আরেক সহকর্মী হাসিবুল করিম বিজয়। এবার তার কাছে যাব। বিজয়, এই মুহূর্তে সড়কে যান চলাচলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? তো একদমই আগের অবস্থায় রয়েছে, অর্থাৎ গাড়িগুলো একদমই চলাচল করতে পারছে না। উত্তরায় যে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের, সেই আন্দোলনের ফলে কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি দেখাই আমার পেছনে একটু দেখতে পাবেন যে আপনি এখন পর্যন্ত কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট রয়েছে, এবং যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আটকা পড়ে গিয়েছে, অনেক ইমার্জেন্সি যাদের এয়ারপোর্টে যাওয়ার কথা রয়েছে, যাদের ফ্লাইট আছে, তারা কিন্তু আসলে আটকা পড়েছে। তাদের ব্যাগ লাগেজ সব কিছু মালপত্র নিয়েই কিন্তু তারা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে হেঁটেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেই চিত্রই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি যদি বলি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে কিন্তু বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকা পড়েছে, এমনটিও দেখতে পেয়েছি। এবং এখন যানজট এলিভেটেডের উপরে ধারণা করা যাচ্ছে যে বনানী পার হয়ে গিয়েছে, কারণ আমি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা যাবত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে আটকা আছি। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো যানবাহন চলাচলের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত আমার এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে যে অংশটি দেখা যাচ্ছে বিশ্ব রোডের, বনানী থেকে যে উত্তরাগামী যে বিশ্ব রোডটি রয়েছে, যে খিলক্ষেতে, সেখানেও কিন্তু পুরোটাই জ্যাম হয়ে রয়েছে। তো এখন পর্যন্ত বেশ কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বেশ ভোগান্তিতে পড়েছে, এবং তারা আসলে এই আন্দোলন অথবা এই রাস্তা অবরোধ করে আন্দোলন নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে এ ধরনের রাস্তা বন্ধ করে আন্দোলন করার ফলে কিন্তু সাধারণ মানুষের যে আসলে ভোগান্তি হয়, সেই ভোগান্তি আসলে বলে শেষ করার মতো না। এবং যারা আসলে জরুরি কাজে আসলে বের হয়েছে এবং যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যারা রোগী রয়েছে, তারা যে ভোগান্তিতে আসলে পড়েছে সেটি আসলে বলার বাইরে, ভাষায় প্রকাশ করার মতো না। শাওন। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দেশের কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় ভোগান্তির কথা জানিয়ে পরীক্ষা স্থগিতের দাবিও জানানো হয়। এছাড়া প্রশ্নপত্রের ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। দেশের কয়েক জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে চলে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহীতে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্রে ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি একদম পরিস্থিতি স্বাভাবিক হয় না পর্যন্ত পরীক্ষা আমরা স্থগিত চাই। আমি মিলন সাহেবকে বলতে চাই, এই সেম রুটিনে আপনাকে আমি 2 বছর সময় দিলাম, আপনি পড়েন, প্রিপারেশন নেন, আমি পরীক্ষা কোশ্চেন করবো, আপনি এসে পরীক্ষা দিয়ে যান। অবরোধ করা হয় বরিশাল শিক্ষা বোর্ডের সামনের মহাসড়কও। 2 ঘণ্টাব্যাপী সেখানে চলে বিক্ষোভ। বন্ধ হয়েছে যান চলাচল। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের শিক্ষা প্রশ্ন যে করা হয়েছে সেই প্রশ্নের উন্নয়ন। এই একদিনে কি আমরা এমসিকিউ প্র্যাকটিস করে যাব নাকি সিকিউ প্র্যাকটিস করব? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সেখানেও চলে বিক্ষোভ। এ সময় 10 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ 3 দফা দাবিতে চট্টগ্রামে ভাইকিং রো স্টাইলে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরীক্ষা শুরুতে বলেছে আমাদের অভিন্ন প্রশ্ন হবে, কিন্তু কেন আমাদের চট্টগ্রাম বোর্ডকে আলাদা করে, চট্টগ্রাম পুরো বোর্ডকে আলাদা করে কেন বাকি জেলায় প্রশ্ন হচ্ছে? বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে, এখন শুধু চট্টগ্রাম বোর্ড স্থগিত করলে হবে না। মিলন সাহেবকে বলতে চাচ্ছি, উনি যদি শিক্ষার্থী বান্ধব না হয়, আমাদের এর আগের অভ্যুত্থান হয়েছিল সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবার হয়তো শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে একটি শিক্ষা অভ্যুত্থান ডাক দিবে। এছাড়াও গাজীপুর, সাভার, ময়মনসিংহ, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসা উদ্যোক্তাদের সহযোগিতা করবে সরকার। আইসিটি বিভাগ থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে মন্ত্রী ও উপদেষ্টাকে ছাড়াই এই সংক্রান্ত কোর কমিটি গঠন করা হয়েছে। এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উদ্বোধন করেন তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আয়োজনের। কয়েকটি সম্ভাবনাময় প্রকল্পের জন্য উদ্যোক্তাদের অনুদান তুলে দেন সরকার প্রধান। নতুন ধারণার ব্যবসায়িক উদ্যোগী স্টার্টআপ, তারুণ্যের হাত ধরে যে স্টার্টআপ তৈরি করবে সম্ভাবনার এক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে এমন নতুন উদ্যোক্তাদের স্টল ঘুরে ঘুরে দেখলেন সরকার প্রধান তারেক রহমান। মনোযোগ দিয়ে শুনলেন উদ্যোক্তাদের উদ্যোগ আর সম্ভাবনার কথা। একটা স্টার্টআপে যেমন সফলতা আছে। এর আগে মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ঢাকার 8 শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন স্টার্টআপ ও আগামীর বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন। তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার এরকম কোনো সুযোগ থাকবে। নিজ অবস্থান থেকে জবাবও দেন প্রধানমন্ত্রী। জানান সরকারের পক্ষ থেকে তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন অর্থ সহায়তা নিশ্চিতে একটি কমিটি গঠনের কথা। 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। এক প্রশ্নের জবাবে আগামী বছর ঢাকায় এআই হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এআই হ্যাকাথন যে হয়, এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব না। আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। বেঁচে থাকতে হবে, সেই জন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। লুৎফুন্নেসা, অনেক অনেক অভিনন্দন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দ্বিতীয় সেমিফাইনালের জন্য রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাত। 44 বছর বয়সী এই রেফারি এরই মধ্যে বিশ্বকাপের 3টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। মরক্কোয় জন্ম নেওয়া এই রেফারি 18 বছর বয়সে ডিফি ভিসায় যুক্তরাষ্ট্র যান। গ্রুপ পর্বে নেদারল্যান্ড, জাপান, উরুগুয়ে, স্পেন এবং শেষ 16 ব্রাজিল ও নরওয়ে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিনি। 2022 বিশ্বকাপের ফাইনালে চতুর্থ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেন। দুবার MLS এর বর্ষসেরা হওয়া রেফারি ইসমাইল এলফাত এবার বাঁশি বাজাতে যাচ্ছেন বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটিতে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সাতকানিয়া বাঁশখালীর বানভাসী মানুষ। 7 দিন পর নেমেছে পানি, তবে ঘরবাড়ি ভেঙে চুরে একাকার, বসবাস উপযোগী করতে চলছে প্রাণান্তকর চেষ্টা। জমির ফসল ভেসে যাওয়ায় দিশেহারা কৃষক। চট্টগ্রামের এই 2 উপজেলার বেশিরভাগ সড়কের অবস্থাও বেহাল। সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ঘোলাইরপাড়া গ্রাম ডুবে আছে ফসলি জমি। 70 কৃষক শামসুল আলমের কয়েক একর আবাদি জমির ফসল ভেসে গেছে। কয়েক মাসের পরিশ্রম এক বন্যাতেই শেষ। কিভাবে ঘুরে দাঁড়াবেন সে চিন্তা দাঁড়িয়ে বেড়াচ্ছে। একই বাস্তবতা সাতকানিয়ার হাজারো কৃষকের। অনেক ডাঙা
কিন্তু দেখবেন কেঁচোরা নষ্ট করে যাবে কিন্তু তো কষ্ট নষ্ট করে পানি নষ্ট করে আর কিছু করার নেই। জায়গা জমিন শাখা গিয়া খেতি হলা সব নষ্ট গিয়ে আমাদের কিছু নেই, আমরা খাইতে তাইতে অনেক কষ্ট হয়েছে। গৃহিণী রেহেনার কাছে এই বন্যা শুধু ঘরবাড়ির ক্ষতি নয়, পুরো সংসার এলোমেলো করে দিয়েছে। বসত ঘর থেকে পানি নামার পর কাদা সরিয়ে চলছে সংস্কার আর চুলা জ্বালানোর চেষ্টা। পাশের বাড়ির আরেক গৃহবধূ সুমাইয়ার ঘর ভেসে গেছে বানের পানিতে। স্বাভাবিক জীবনে ফেরাটাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। রান্না করার কোনো পরিস্থিতি নেই আমাদের, আমরা আছি মানে আরেকজনের কাছে আশ্রিতা। কালকন করে না এখানে আমাদের দুর্ভোগ এরকম হয়, রোডঘাটের অবস্থা বেশি। টাকার বসত বাড়ি সবগুলো চলে গেছে, খাওয়ার যা ছিল সবগুলো বেশি নিয়ে গেছে নদীতে। সাপ ঢুকতেছে, বিচ্ছু ঢুকতেছে। আগ্রমল দিকে মনে করো নাতুন বেগিনল দিকে আগ্রমতল দিয়ে বাসিল গিয়ে আর আগ্রমতন মেডিসে হলয়ের গিয়ে। বন্যার ক্ষতি শুধু ঘরবাড়ি বা ফসলেই সীমাবদ্ধ নয়। ছোট্ট মরিয়মের বই খাতা, স্কুলের সব সরঞ্জাম ভেসে গেছে। ঋণের টাকায় নির্মিত ঘরটিও ক্ষতিগ্রস্ত। সামনে পরীক্ষা, কিন্তু পড়াশোনার পরিবেশ নেই ঘরে। মেয়ের লেখাপড়া কিভাবে চালিয়ে নেবেন দুশ্চিন্তায় মা। বাচ্চা নিয়ে আমাদের পার হওয়াটা অনেক সংকট হয়ে যায়, কি জিনিস গুছাবো নাকি বাচ্চা নিয়ে পার হবো। কারেন্ট নাই, বই খাতা নাই, কাপড় চোপড় নাই। বন্যার পানিতে সাতকানিয়ার ঢেমসা, চরতি, এউচিয়া সহ 17 ইউনিয়নের বেশিরভাগ সড়ক ভেঙেচুরে একাকার। চলাচলে ভোগান্তি চরবে। পারে নেমে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাভাবিক হয়েছে চিকিৎসা সেবা। আমরা রোড গাল লইয়ার আমরা বেশি সমস্যা আছে, হস্পিটাল আছে। এখন এখানে হচ্ছে সাঁতার কাটে আমাদের ওখানে যেতে হয়, সবার কাছে তো পসিবল না। এটা দায়িত্ব যারা তার একটা দাবি শুধু আমাদের রাস্তাটা যেন উচল করে বেঁধে দেয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পাশের উপজেলা বাঁশখালীর চিত্রও একই। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেঙে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল। শেষ সম্বল শেষ হয়ে গেছে। এখন আমি বউ এসে নিয়ে খুব কোথায় থাকবো আমি জানি না। থাকানোর কোনো জায়গায় নেই, আমরা ফুটের মাধ্যমে কাদার মাধ্যমে বসে আছি সারা রাত। এখানে সাপ যোগ, এখানে ঘরবাড়ি পড়ে গেছে, মানুষ থাকার মতো পরিস্থিতি নাই। 2023 সালের বন্যার ক্ষত পুরোপুরি শুকানোর আগেই আবারও পানির নিচে তলিয়েছে সাতকানিয়া। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলের 17 ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। পানি নামতে শুরু করলেও এখন নতুন প্রশ্ন সামনে এসেছে। কতটা কি হারালো এই জনপদের মানুষ, এবং আগামী বর্ষার আগে স্থায়ী সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? জুবাইর রিফাত, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। বন্যার পানি নামার পর বহুমুখী সংকটে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র। ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত ও আয় উপার্জন বন্ধ। সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্তরা। বৃষ্টি বন্ধ হওয়ায় রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে। তবে ভাঙা সড়ক, কাদায় ডুবে থাকা বসতঘর, নষ্ট ফসল এবং জীবিকা হারানোয় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। 4-5 দিন পর সবাই ঘরে ফিরলেও খাদ্য, বিশুদ্ধ পানি ও পুনর্বাসন সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন। তুলাবান বারেবিন্দু এলাকা খুব শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে। মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে, সেজন্য রাস্তাটা পরিষ্কার নিজের উদ্যোগে। কয়টা করলা চাল কুমড়া ছাড়ছিল, মোটামুটি ভাবে আমি যথেষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরছেন বানভাসী মানুষ। তবে সপ্তাহ জুড়ে কর্মহীন থাকায় উপার্জন বন্ধ। ঘরবাড়ি সংস্কার করতে হিমশিম খাচ্ছেন। তার উপর নেই বিশুদ্ধ পানি, ঘরে জ্বলছে না চুলা। বন্যায় খাগড়াছড়ির 9 উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। গ্রামীণ সড়ক সহ জেলার বিভিন্ন সড়ক ক্ষতবিক্ষত। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। পানি নামে গেছে, নামে যাওয়ার পরেও এখনো যে ক্ষতিগ্রস্তগুলো হয়েছে, মানুষ খুবই কষ্টে আছে। বাচ্চা কাচ্চা 5 জন পোলাপান, অনেক কষ্টে আছি আমি। দোকান চারিপাশে ভেঙে চলে গেছে, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাটা অতি দ্রুতভাবে সংস্কার করা দরকার। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যাতে দ্রুত আমাদের রাস্তাটা সংস্কার করা হয়। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। ওখান থেকে প্রণোদনা পেলে আমরা আমাদের বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের ব্যবস্থা নিব। অন্যদিকে কক্সবাজারে বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি নামতে শুরু করায় প্রত্যন্ত নিম্নাঞ্চলে ঘরবাড়ি থেকে পানি নেমেছে। স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে কিছু এলাকায় এখনও পানিবন্দী অনেক পরিবার। ঘরে ঘরে খাদ্য ও সুপেয় পানির সংকট।
আমার দত আইলো হন্দ ভাষা আছে হদ্দত আছে আর আল্লাহ বতন না হয় তিনটা বিল্ডিং মাঝে মাঝে গুরু বলতার দে সকালে কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গতকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো হতে শুরু করেছে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সেক্ষেত্রে আমাদের মূল মনোযোগ হবে পুনর্বাসন কর্মসূচি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ ও সড়ক বাঁধ সহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে স্ব মন্ত্রণালয়কে। এক্ষেত্রে স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রীরা। সচিবালয় ব্রিফিংয়ে তারা জানান, এখন পর্যন্ত বন্যায় 54 জনের মৃত্যু হয়েছে। ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়া সহ পুরো পরিস্থিতি তদারকি করছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের 59 উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। 54 জনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত হয়েছে 6,09,411 পরিবার। এ অবস্থায় বন্যার পানি কমতে শুরু করেছে। বেরিয়ে আসছে কৃষি, সড়ক সহ নানা ক্ষয়ক্ষতির চিত্র। বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। এমন পরিস্থিতিতে চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সচিবালয়ে মন্ত্রণালয় বৈঠকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ, কৃষি উপকরণ, প্রাণী সম্পদের খাদ্য এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্দেশনা দেয়া হয় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার। ক্ষতিগ্রস্ত সড়ক অল্প সময়ের মধ্যে মেরামতের নির্দেশনাও এসেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে বলেও জানানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিড বোটের মাধ্যমে, স্পিড বোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমরা ব্যবস্থা রাখতেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক, জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। কৃষিমন্ত্রী জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজতলা। আগামী 2 দিনের মধ্যে সরকারি জমিতে নতুন বীজতলা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যায় ভেঙে যাওয়া বাঁধ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পানি কমে গেলে জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যেসব এলাকায় বন্যা হয়েছে, বাঁধ ভেঙে গেছে, সেই সব এলাকায় তারা যেন সার্বক্ষণিকভাবে সেখানে বাঁধগুলো পুনর্নির্মাণ। এর পরবর্তীতে আমাদের কিছু সুইচ গেটগুলো আছে, সেই সুইচ গেটগুলো আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। প্রধানমন্ত্রী বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন মন্ত্রীরা। কেউ যেতে পারে আরেকজন, বাট প্রাইম মিনিস্টার ইজ অলওয়েজ বিজি উইথ অল আদার ওয়ার্কস অফ দ্য কান্ট্রি। আমরা ওনার পক্ষ থেকে আমরা কোনো ভুল করিনি। আমরা সকল মন্ত্রণালয়, আমাদের মাঠ লেভেলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা মনে প্রাণে আমাদের জীবিত সকল সম্পত্তি আমরা মাঠে কাজ করতেছি। মন্ত্রীরা বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় টিম হিসেবে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হয়নি। বেশিরভাগ এলাকার রাস্তা থেকে পানি নামলেও স্বস্তি ফেরেনি নগরবাসীর। কিছু কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেসব এলাকার বাসিন্দারা। বিশেষ করে ব্যবসায়ী, স্কুলগামী শিক্ষার্থীরা আজও পড়েন বিপাকে। নগরবাসীর অভিযোগ, সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর রাজধানীতে কমেছে বৃষ্টির তীব্রতা। অনেক এলাকার পানি নেমে গেলেও ব্যতিক্রম বংশালের আগাছাদেক সড়ক। দুপুরেও সড়ক জুড়ে ছিল হাঁটু সমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পুরো এলাকা। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা এলাকার মানুষ অসুস্থ হয়েছি এই জন্য, পুরা এই নোংরা পানির জন্য হাত পায়ে ঘা হয়েছে মা বোনের। আমরা এই যে হাঁটতেছি পাও চুলকায়, ওই গাড়ায় পড়ে যায়, গাড়ি লই পড়ে যায়, কি করুক? এই আমাকে বাড়ি ঘর থেকে ভাড়া চলে গেছে, বাইকটা চলে গেছে, কারখানায় দাঁড় চলে গেছে, তা আমরা কিভাবে চলবো? আমরা তো অচল হয়ে গেছি। আমাদের এখানে রিক্সা পাওয়া যায় না, তারপরে স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি নাই, কিছু নাই, দেখেন রাস্তায় পানি উঠে আছে, রিক্সা ড্রেনে পড়ে যায়, কোথায় ড্রেন আছে কোথায় কি আছে বোঝা যায় না পানির জন্য। বারবার অভিযোগ দেওয়ার পরে সিটি কর্পোরেশন, বারবার অভিযোগ দেওয়ার পরও সিটি কর্পোরেশন ইচ্ছা করলে সব কিছু পারে, হ্যাঁ, তাদের সদিচ্ছাই সব কিছু, কিন্তু তারা কেন করছে না এটা আমরা জানি না। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, দোকানে ক্রেতা কমে গেছে, নষ্ট হচ্ছে পণ্য। দীর্ঘদিনের এই দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এলাকা ছাড়ছেন অনেক ভাড়াটিয়া। মানুষ বাড়িঘরের থেকে বাড়িতে পারতেছে না, ফ্যামিলি বাড়িঘর থেকে বাড়িতে আইতে ধরতে পারতেছে না, আমরা ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। পানির কারণে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্য করতে পারি না, কাস্টমার আসতে পারে না। পানি এসে পুরো দোকানে আমার মালপত্র যা আছে সব ভিজে একদম চুরমার করে দেয় ব্যবসা। হ্যাঁ, বেচাকিনি হচ্ছে না, কাস্টমার নাই, কাস্টমার আসতেছে না, মানুষের না আসলে তো আমরা বেচাকিনি করতে পারবো না। শুধু এই সড়কটিই নয়, আশপাশের কয়েকটি সড়কেও দেখা গেছে একই চিত্র। দীর্ঘদিন পানিবন্দী থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে এসব সড়ক। গত কয়েকদিনের ভারী বর্ষণের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি নেমে গেলেও রাজধানীর বংশালের এই এলাকাটি এখনও জলাবদ্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হলেও সিটি কর্পোরেশন কিংবা সরকারের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা, সেই সাথে প্রত্যাশা করছেন দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে সরকার। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যন্ত্রতন্ত্র, ময়লা আবর্জনা এবং পলিথিনগুলো এখানে সেখানে ফেলবেন না। এদিন দুপুরে নাগরিক দুর্ভোগ কমাতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও জনসচেতনতা বাড়াতে প্রচারণা কার্যক্রম চালায় এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ। জলাবদ্ধতা নিরসন করতে না পারাকে নতুন সরকারের ব্যর্থতা বলছে তারা। আমরা আপনাদের পাশে থেকে সবসময় কাজ করতে যেতে চাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের আলোচিত এমসি কলেজে নববধূ ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন রায় দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। 2020 সালের 25 সেপ্টেম্বর স্বামীকে নিয়ে সিলেট এমসি কলেজে ঘুরতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। মামলার 3 দিনের মাথায় গ্রেফতার হয় 8 আসামি। ঘটনার প্রায় 6 বছর পর আলোচিত এ মামলার রায় ঘোষণা হলো। তাতে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তারেকুল ইসলাম তারেক, মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্করকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সংশ্লিষ্টতা না থাকায় 4 আসামিকে খালাস দেন বিচারক। এমন রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন, সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে আসামি পক্ষের দাবি, মামলার কোনো সাক্ষী আসামিদের শনাক্ত করতে পারেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সমাজে ধর্ষণের মতো অপরাধ দমনে এমন রায় ভূমিকা রাখবে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। ইরানের বন্দরমুখী জাহাজ ঠেকাতে আবারও হরমুজ প্রণালী ঘিরে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তার বাণিজ্যিক মিত্ররা বাদে বাকি দেশগুলোর জন্য উন্মুক্ত থাকলেও গুনতে হবে 20% টোল। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় খরচের অর্থ আদায় করা হবে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে। ট্রাম্পের এসব পরিকল্পনা উড়িয়ে দিয়ে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজের নিয়ন্ত্রণ তাদের ছিল এবং থাকবে।
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছে। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর 20% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। তবে ট্রাম্পের সব পরিকল্পনা উড়িয়ে দিয়েছে ইরান। এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। এই জলপথের রক্ষক ও অভিভাবক ইরান ছিল এবং থাকবে। ট্রাম্পের মন্তব্য নিয়েও ব্যঙ্গ করেন আরাকচি। বলেন, টোল হিসাবে 20% ফি খানিকটা বেশি। এক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ করবে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানে টানা তৃতীয় রাতের মতো জোরদার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বোমা বর্ষণ হয়েছে বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহর, কেশমদ্বীপ সহ আরও কয়েকটি এলাকায়। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে হামলায় আহত হয়েছে কমপক্ষে 4 জন। এছাড়াও দক্ষিণ পূর্বে সিস্তান বেলুচিস্তান প্রদেশের কোনারাক ও শাহবাহারেও হয়েছে ব্যাপক বোমা বর্ষণ। ইরানের একটি জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র, সাবমেরিন লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন মিসাইল ছুড়েছে ইরান। হরমুজে সংযুক্ত আরব আমিরাতে 2টি সুপার অয়েল ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড IRGC। নিহত হয়েছে এক ক্রু। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।